শুরু হলো রেডিও অর্ডার অনুষ্ঠান। আজকের নাটক আদালত ও একটি চোর। মূল কাহিনী অভিজিৎ তরফদার, নাট্যভাবনা, নাট্যরূপ ও নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় ভাস্কর ভট্টাচার্য, মানস কুমার লাই, সুধাংশু ঘোষ। অর্ডার অর্ডার অর্ডার। ধর্মাবতার, ওই যে কাঠগড়ায় যে লোকটিকে দেখছেন, উনি এই কেসের আসামি। ভালো করে দেখুন ধর্মাবতার, খালি গা, দিন সাতেকের না কাটা দাড়ি, থুতনির তলায় একটা কালশিটে দাগ, জামার হাতার কাজটা ছেঁড়া। এসব দেখেই কিছুটা আন্দাজ করা যায় এই হলো সেই চোরটা। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আপনার কাগজপত্র দেখে তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার অভিযোগটা ঠিক কী উকিলবাবু? ওই যে বললাম ধর্মাবতার, চুরি। চুরি? কি চুরি করেছে চোর? বলুন, কি চুরি করেছে ওই চোরটা? ঠাকুরের গয়না, প্রণামী টাকা, বাসনপত্র। একদম বাজে কথা, একেবারে বাজে কথা। হ্যাঁ, বাজে কথা বই কি? তুমি চুরি করতে যাচ্ছিলে কিনা বলো, বলো তুমি চুরি করতে যাচ্ছিলে কিনা? হুজুর, চোর বলে কি আমি কথার মার প্যাঁচটা বুঝবো না? আচ্ছা আপনি বলুন, লাশ ফেলে দেব বলা আর সত্যি সত্যি মেরে লাশ ফেলে দেওয়া দুটো কি এক জিনিস হলো? বলুন না হুজুর, বলুন বলুন। মানে আরে উকিলবাবু, কথাটা শুনেছেন? ও একখানা পাকা মাল ধর্মাবতার, ওর কথায় কান দেবেন না। তা বললে কি হয়? এটা আদালত, বিচারের জায়গা। আগে ওর বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা ছোট করে বলুন, তারপর শুনবো ও কি বলতে চায়। ধর্মাবতার, এর নাম সনাতন পাত্র, পাক্কা চোর। পুলিশের খাতায় নাম আছে। এর আগে চুরির দায়ে জেলও খেটেছে। তবে এবারের অভিযোগটা আরো গুরুতর। আরে অভিযোগটা কি সেটা বলবেন তো? ঠাকুরের জিনিসপত্র হাতানোর ধর্মাবতার। মিথ্যে, একেবারে ডাহা মিথ্যে কথা হুজুর, সব মিথ্যে। ঠিক আছে ঠিক আছে সনাতন, ঠিক আছে, এবার তুমি মুখটা একেবারে বন্ধ করো। আগে উকিলবাবুর কথা শুনি, তারপর তোমার কথা শুনবো। হ্যাঁ বলুন উকিলবাবু, বলুন। ধর্মাবতার, এই চোর সনাতন, একে মন্দিরের গর্ভগৃহ থেকে পুলিশ আটক করে। মালপত্র হাতিয়ে যখন ও পালাবার তাল করছিল, ঠিক তখনই বামাল সমেত ধরা পড়ে যায়। হুজুর, পুলিশের কত বুদ্ধি, চোর পালাবার আগেই ধরা পড়ে যায়। আবার তুমি কথা বলছো? বলেছি না এখন কোনো কথা বলবে না। ঠিক আছে হুজুর, এখন আর কোনো কথা বলবো না। হ্যাঁ, তারপর বলুন উকিলবাবু, পুলিশই কি ওকে প্রথম দেখতে পেয়েছিল? না ধর্মাবতার, ওকে প্রথম দেখতে পায় ওই মন্দিরের পুরোহিত। মন্দিরের পুরোহিত? আগে হ্যাঁ ধর্মাবতার, সকালে দরজা খুলে মন্দিরে ঢুকে পুরোহিত ওকে প্রথম দেখতে পায়। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দরজা খুলে মানে? তাহলে কি মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল? চোরটা তাহলে মন্দিরের ভেতর ঢুকলো কি করে? আগে সিঁধ কেটে, ওটা একটা সিঁধেল চোর ধর্মাবতার। মানে শীত কাটা তো আমাদের পৈতৃক ব্যবসা, আমাদের গোষ্ঠীর সুনামের সঙ্গে জড়িয়ে আছে হুজুর। আবার তুমি মাঝখানে কথা বলছো? বলেছি না একেবারে মুখ বন্ধ করে রাখো। ঠিক আছে হুজুর, এই একেবারে মুখে চাবি দিয়ে দিলুম। তারপর উকিলবাবু, পুরোহিত ঢুকে কি দেখলেন? পুরোহিত দেখলেন চুরির জিনিসপত্র সব এক জায়গায় জড়ো করে চোরটা বসে আছে। আশ্চর্য, যে চোর সে বসে অপেক্ষা করছে, সেই লোকটা তাকে দেখে কতক্ষণে পুলিশে খবর দেবে, আর পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে, তাই তো উকিলবাবু? না মানে ধর্মাবতার, কথাটা ঠিক তা নয়। যাই হোক, তারপর পুলিশ এসে ওকে গ্রেপ্তার করলো,
তাই তো উকিলবাবু? একদম ঠিক ধর্মাবতার। তা গ্রেপ্তার যে করলো তার অভিযোগটা কি? আগে অভিযোগ চুরির। হ্যাঁ, দেখুন দেখুন, একটু গুছিয়ে নিন উকিলবাবু। ও মালপত্র নিয়ে বসেছিল, তাই তো? পালাবার চেষ্টাও করেনি। যে চোর চুরি করে পালাবার চেষ্টা করলো না, সে কি করে চুরি করলো? এই অভিযোগটা তো না 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 ধোপে টিকবেন উকিলবাবু। মানে ধর্মাবতার বামাল সমেত ওকে ধরা হয়েছে, প্রমাণ আছে। ঠিক আছে ঠিক আছে, শুনুন, আপনি এবার বসুন। আমি এবার সনাতনের কাছ থেকে জানতে চাইব ঘটনাটা ঠিক কি ঘটেছিল। এই যে সনাতন, এবার তুমি বলো কি হয়েছিল সেদিন। আরে এই যে সনাতন, আরে আমি তোমাকেই বলছি। আগে আমাকে বলছেন হুজুর? আর মুখে তালা চাবি দিয়ে রেখেছিলাম তো, এবার তালাটা খুলে দিল। একেবারে গোড়া থেকে বলো ঠিক কি কি ঘটেছিল সেদিন। হুজুর, প্রথমে আমি মন্দিরে ঢুকলুম শীত কেটে। ওটা তো আমার কাছে জল ভাত। যদি বলেন এখানেও শীত কাটতে হবে, এক্ষুনি দেখাতে আরে পারি। না 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 না, ও সব দরকার নেই। তুমি তারপর বলো মন্দিরে ঢুকে তুমি কি করলে। মন্দিরে ঢুকে দেখি দেদার দামি দামি জিনিসপত্র, গয়নাগাটি, বাসনপত্র, টাকা পয়সা, দামি দামি শাড়ি। একদিকে কিছু দানের শাড়ি ছিল, ঠাকুরের গয়না, বাসনপত্র, টাকা পয়সা এই সব নিয়ে একটা শাড়িতে জড়ো করে গাঁটরিটা বাঁধলাম। ও, আর তারপর অপেক্ষা করতে লাগলে কখন সকাল হয় আর কখন পুরোহিত মশাই আসবেন। না হুজুর, কাজকর্ম সেরে এবার সিঁধের গর্ত দিয়ে বেরোতে যাব, হঠাৎ দেখি সিঁধের মুখে দাঁড়িয়ে আছে, মিটি মিটি হাসছে যদুপতি সর্দার। যদুপতি সর্দার? তিনি আবার কে? আগে আমার গুরুদেব, তার কাছেই তো আমার মহাবিদ্যার হাতে খড়ি কিনা। তার নাম মুখে আনলে আবার প্রণাম করতে হয় হুজুর। তা প্রণামটা করে নাও, তারপর বলো তোমার ওই যদুপতি সর্দারটা কে। বললুম তো হুজুর, আমার গুরুদেব। আরে বাবা, তোমার গুরুদেব কি বললেন? আচ্ছা, তিনি কি জানতেন যে তুমি চুরি করতে ঢুকেছ? সব বৃত্তান্ত বলবো হুজুর, কিন্তু তার আগে আমায় দুটো কথা বলার জন্য সুযোগ দিতে হবে, নইলে আমি বোঝাতে পারবো না। কিন্তু তা কতক্ষণ লাগবে তোমার বৃত্তান্ত বলতে? বেশিক্ষণ নয় হুজুর, ছোট করেই বলবো। বেশ, তোমার যা বলার আছে ছোট করেই বলো। এই জেলাসে বেশি সময় কিন্তু দেয়া যাবে না। ওই বিদ্যেধরী নদীর তীরে আমার বিঘে তিনেক জমি ছিল। সেবার যা ঝড় বৃষ্টি শুরু হলো, জমি জিরেত সব নষ্ট হয়ে গেল। ধান জমির জায়গায় হু হু করে জল বয়ে যেতে লাগলো। ও, এবার বুঝেছি। চাষের জমি খুইয়ে অনটনে পড়ে এই চুরি কাজটা তুমি শুরু করলে। না হুজুর, ব্যাপারটা অত সোজা সাপটা নয়। তা সোজাই যদি না হয় তাহলে চুরি করতে এসেছিলে কেন? আমার মেয়ে জবা অল্প বিস্তর পড়াশোনা জানে, তার বিয়ে দিলুম সদগোপদের ছেলে হারানের সাথে। বাড়িতে গরু, মোষ, দুধ, দই, ছানা ঘুঁটে বিক্রি করে মেয়েটার ঘরে মা লক্ষ্মী যেন হাত উপুর করে টাকা পয়সা ঢেলে দিয়েছেন। আর জামাইটাও ভালো। ধর্মাবতার কোথায় ঠাকুরের গয়না চুরির কেস, সেখানে ও শোনাতে এলো মেয়ের শ্বশুর বাড়ির গল্প। এই যে ধান ভানতে শিবের গীত, ধর্মাবতার ওকে চুরির কথাটা বলতে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি। তারপর তোমার জামাইয়ের কি হলো? কি আর হবে হুজুর, জামাইটা তো পট করে মরে গেল। মরে গেল? তার মানে? হ্যাঁ হুজুর, দুদিনের জ্বর, সময় দিল না, পটাশ করে পটল তুললো, আর দুধের বাচ্চাটাকে নিয়ে মেয়েটা আবার আমার ঘরেতেই ফিরে এলো। বুঝতে পেরেছি। তোমার দুঃখের আর শেষ নেই। অভাবের সংসারে তাই চুরি না করলে তোমার চলবে না। কিন্তু একটা কথা সত্যি করে বলো তো, সব মাল জড়ো করে বেঁধে ছেদে শেষ পর্যন্ত? শেষ কোথায় হুজুর, এখন তো অনেকটাই বাকি। ধর্মাবতার, আপনি আজ এমন একটা পাগলের পাল্লায় পড়েছেন যার জন্য আমাদের দুপুরের খাওয়া দাওয়া ত্যাগ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, দেখি 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 জলটা কোথায় গড়ায়। তা সনাতন, শেষ করো তোমার গল্পটা, একটু তাড়াতাড়ি শেষ করো।
তখন তো ভর দুপুর, বেজায় গরম, গামছা নাড়িয়ে হাওয়া খাচ্ছি। হঠাৎ দেখি বড় রাস্তা একটা সরকারি গাড়ি, গাড়ি থেকে নেমে দুজন আমার ভিটের কাছে হাজির। আমার নাম করে জিজ্ঞাসা করলো, এটা সনাতনের বাড়ি? আমি বললাম হ্যাঁ। যেই না বলা অমনি একটা কাগজ বার করে বললো, এখানে সই করো। আমি বললাম কেন সই করব, কি ব্যাপারটা বলবেন তো? তারা বলল, রাস্তা চওড়া হবে, তোমার ভিটে মাটি সব ছেড়ে দিতে হবে। আচ্ছা, চওড়া কপাল তোমার। সব কিছুই কি তোমার ওপর দিয়েই যায় সনাতন? ঠিক বলেছেন হুজুর, ঠিক বলেছেন, সব যেন আমার ওপর দিয়ে যায়, সে নদীর বাণী হোক আর পাকা রাস্তাই হোক। তা নিজের কপালকে দুষতে দুষতে মাথায় আগুন ধরে গেল। ঠিক করলাম না আর নয়, এবার একটা কিছু করতে হবে, হয় এসপার নয় উসপার, একটা শোধ আমাকে নিতেই হবে। আর সেই রাগে ঠাকুরের ঘরে তুমি শীত কাটলে। এবারে হুজুর একেবারে ঠিক কথা বলেছেন, মানে প্রতিজ্ঞা করলুম, ঠাকুর আমার থেকে যা যা কেড়ে নিয়েছে আমি একটা রাতে তার ঘর থেকে সব কিছু উসুল করে নেব। ধর্মাবতার, তাহলে ওর চুরির মোটিভটা পরিষ্কার। ও যে চুরি করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এতক্ষণে তোমার শীত কাটার কারণটা বোঝা গেল, কিন্তু বাকিটা, মানে মাল এক জায়গায় জমা করার পর তুমি কার জন্য অপেক্ষা করছিলে বাবা সনাতন? সেই রাতটা আমার পরিষ্কার মনে আছে হুজুর। বাইরে বৃষ্টি পড়ছে, ঘন ঘন বাজ পড়ছে, রাস্তায় জনি মানুষ নেই। দেখলাম এক অপূর্ব সুযোগ, ঠাকুর ঘরের শীত কেটে ভেতরে ঢুকে দেখি খুব অন্ধকার, একটু করে বিদ্যুৎ চমকায় আর আমি না মালপত্রগুলো জড়ো করি। হঠাৎ বিদ্যুতের আলোর ঝলকানিতে ঠাকুরের গায়ে আলো এসে একটু দাঁড়িয়ে গেল। দেখলাম নিজের বাঁশিখানা ঠোঁটে ঠেকিয়ে ঠাকুর আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তারপর 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 রাগে আমার বেম্বতালু একবারে ঝাঁঝা করে উঠল। মনে মনে বললাম, দাঁড়াও, দেখাচ্ছি মজা। তারপর হাতের কাছে যা পেলাম সব নিয়ে একটা শাড়িতে গাঁটরিটা বাঁধলাম। আরে বাবা, সেটা তো বুঝলাম, কিন্তু গাঁটরিটা বেঁধে তুমি কার জন্য অপেক্ষা করছিলে? যে পথ দিয়ে ঢুকেছিলে সেই পথ দিয়েই তো চলে যেতে পারতে। কে তোমাকে পালাতে বারণ করেছিল? বলছি হুজুর, বলছি যেই গর্ত দিয়ে বেরোতে যাব এমন সময় দেখি গর্তের মুখে দাঁড়িয়ে যদুপতি সর্দার। মানে তোমার সেই গুরুদেব? মানে ওই তোমার হাতে যিনি ওই সিঁধ কাঠিটা ধরিয়ে দিয়েছিলেন তো? আগে হ্যাঁ হুজুর, তিনি আমার সামনে দাঁড়িয়ে না কটমট করে আমার দিকে তাকিয়ে আছেন। ওটা কি যদুপতি ছিল নাকি যদুপতির ভূত? না, ভূত কিনা বলতে পারবো না, তবে পরিষ্কার শুনতে পেলুম ওনার কথাগুলো। দেরি না করে সেই কথাগুলোই এবারে বলো না। হ্যাঁ হুজুর, উনি বললেন, তোর হাতে শীতকাঠি তুলে দিয়ে আমি তোকে কি বলেছিলাম মনে নেই? আমি বললাম কোন কথা গুরুদেব? তিনি বললেন, ওরে গাধা, কাক যেমন কাকের মাংস খায় না, ডাক্তার যেমন ডাক্তারের ভিজিট নেয় না, তেমনিও চোরও কখনো চোরের ঘরে শীত কাটে না। আর যদিও ভুল করে শীত কাটে তবে চুরির জিনিস ফিরিয়ে দেয়। বাবা, তোমার গুরুদেব তো মহাজ্ঞানী দেখছি। হ্যাঁ, একেবারে দস্তুর মতো এথিক্স মেনে গৃহস্থের ঘরে শীত কাটে। হ্যাঁ, গুরুদেব আমার চোখের সামনে দাঁড়িয়ে আবছা আবছা দেখছি। তিনি বললেন, তোর ধান জমি কে নিয়েছে সনাতন? আমি বললাম ঠাকুর নিয়েছেন। আবার প্রশ্ন, তোর জামাইকে অকালে কে খেয়েছে সনাতন? আমি বললাম ঠাকুর। আবার ভেবে দেখ, তোর শেষ সম্বল ভিটে মাটি কেড়ে দিতে কে হাত বাড়িয়েছে সনাতন? আমি বললাম সে তো সবাই ঠাকুর 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 ছাড়া আবার কে? বুঝলাম। গুরুদেব বললেন তোমার সব কিছু ঠাকুর নিয়েছে, কিন্তু এর সাথে
চুরির কি সম্পর্ক হলো সনাতন? আরে সম্পর্কটা তো গুরুদেব পরিষ্কার করে দিলেন। বললেন যে তোর সর্বস্ব চুরি করে মোহন মাসি বাজাচ্ছে, তুই তার ঘরে শীত কেটে চুরি করতে এলি। তোর কি গুরুবাক্য মনে নেই? চোরের ধর্ম বিসর্জন দিয়ে তুই এটা কি সর্বনাশ করতে যাচ্ছিস সনাতন? চোরের ঘরে চুরি করিস না রে, করিস না, তোর মহা পাপ হবে। তাই তো বসে বসে ভাবছিল হুজুর, এবার কি করব। তারপর যা হওয়ার হলো, মন্দিরের দরজা খুলে পুরোহিত মশাই তোমাকে পুলিশের হাতে তুলে দিলেন। একদম সঠিক কথা হুজুর। আপনি এবার বিচার করুন, একটা লোককে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে কিনা। ধর্মবাদার ও কিন্তু চুরি করেছে। ও নিজের মুখে স্বীকার করে নিয়েছে যে ও চুরি করার জন্যই মন্দিরে ঢুকেছিল। মোটিভটা কিন্তু চুরির। কিন্তু উকিলবাবু, চুরি করা একটা জিনিসও তো নেয়নি, বা বিক্রিও করেনি, বা সরিয়েও ফেলেনি। যেখানকার জিনিস সেখানেই পড়ে রইল। হ্যাঁ, আপনি বলতে পারেন একটু জায়গাটা অদল বদল হয়েছে মাত্র, তা হোক, কিন্তু দেবতার সব জিনিসই যখন ফিরিয়ে দিয়েছে, তখন ওকে এখন চোর বলি কি করে? তাহলে হুজুর আপনি বলুন, আমি তো আমার ধর্ম পালন করেছি, কিন্তু তাতে কারোর ক্ষতি হয়েছে কি? আরে বাবা, ওই পচা উকিল বাবুকে তো কিছুতেই বোঝাতে পারছি না আমি পাপচক্রে মন্দিরে ঢুকেছি, কিন্তু চুরি তো করিনি। আরে ফালতু ফালতু কোমরে দড়ি বেঁধে এতগুলো লোকের সামনে আমার পেস্টিটায় একবারে কেরাসিন ঢেলে দিল ওই পচা উকিল বাবু। অর্ডার অর্ডার অর্ডার। সনাতন পাত্রর জবানবন্দি অনুযায়ী মহামান্য আদালত এই মর্মে ঘোষণা করছে যে কি হলো, আর এটা ভিউ আছে নাকি? না না না, তো চুরি তো করেনি, চুরি তো করেনি। আজকের গল্প হল্লা হালুয়ের অন্তর্ধান রহস্য। রচনা সমাজ বসু। পাঠ করেছেন পার্থপ্রতিম মজুমদার। বিজয়া দশমীর সকাল থেকে গোল্লার বাবা হল্লা হালুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই রকম দুমন ওজনের একটা মানুষকে কে বা কারা তুলে নিয়ে গেল, এখন বকবকপুরের আকাশে বাতাসে সেই প্রশ্নই উড়ে বেড়াচ্ছে। আর খবরটা চাউর হতেই এলাকার পুজো কমিটির সভাপতি বলহরি গড়গড়ির ন্যাড়া মাথায় হাত। প্রতি বছর মহালয়ার পুণ্য তর্পণের দিন উনি পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে মস্তক মণ্ডিত করেন। তারপর প্রায় 1 মাস কোনো সমস্যার মুখোমুখি হলেই কেশিন মাথায় হাত বুলোতে থাকেন। হয়তো এইভাবেই তার ন্যাড়া মাথা আদর খেতে খেতে তাকে সমস্যার সমাধান বাতলে দেয়। এদিকে বলহরি গড়গড়ি পুজোর শেষ দিনে গাড্ডায় পড়েছেন জানতে পেরে পাশের চুকচুকপুর পুজো কমিটির সভাপতি বিশাল ঘোষালকে কে পায়। এমনিতেই উনি বকবকপুরের পুজোর চমকটায় এতদিন সন্ধ্যায় কিনে আনা বেলুনের পরদিন সকালে চুপসে যাওয়ার মতো মিইয়েছিলেন। এই খবরটা যেন তাকে আবার পাম্প করে ফুলিয়ে দিল। কেন রে বাবা, কি দরকার ছিল? চমক লাগানোর মতো আরো অনেক বিষয় তো ছিল। এই যেমন গতবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাড়ার নাপিতদের জন্য একটা ইভেন্ট রেখেছিলাম, বল্ড হেড। কে কার আগে মাথা মুড়িয়ে দিতে পারে। তোরা তো সবাই জানিস একে বলে চমক। হ্যাঁ, সে আর বলতে, পরদিন সব কাগজে বিজয়ী 3 জন নাপিত আর যাদের মাথা মুড়িয়েছিল ফলাও করে
তাদের ছবি সহ খবর বেরিয়েছিল। সব কাগজে কেমন লিখেছিল বল, বিশাল ঘোষালের কামাল। এইসব দেখে শুনেই তো যে গড়গড়ি কিনা নাকে তেল দিয়ে ঘুমোতো, তাকেই রোজ রাতে 2 করে ঘুমের ওষুধ খেতে হয়েছে। হিংসা, সব হিংসা। যাই বলো দাদা, এই চমকটা কিন্তু পাবলিক হেব্বি খেয়েছে। বকবকপুর, চুকচুকপুর ছাড়িয়ে সেই সনসনপুর, বনবনপুর থেকেও এই 4 দিন লোকের ঢল নেমেছে। চমক কি বলছিস রে? বল ডবল চমক। পুজোর প্রথম 4 দিন জীবন্ত দুর্গা প্রতিমা দর্শন, আর দশমীর দিন জীবন্ত সিংহ অসুর সহ দুর্গার বিসর্জন। তাতে কি হলো? চমকটা কি থাকলো? সকাল থেকে জীবন্ত অসুর নিখোঁজ। এবার বোঝ ঠেলা, ওষুধ ছাড়াই জলে ভাসাক জীবন্ত প্রতিমা। বিশাল ঘোষালের গলায় তাচ্ছিল্যের সুর। পুজোর 1 মাস আগে থেকেই বকবকপুর মুখরিত ছিল তুমুল ঘোষণায়। সকাল থেকে রাত অবধি মাইকের চিৎকারে সবার প্রাণ একেবারে ওষ্ঠাগত। তবু সবাই মানিয়ে নিয়েছে, বরং এলাকার মানুষজন তাদের পরিজনদের এই চমকের কথা বলে বেরিয়েছে। সিংহ বাহিনী, অসুর দলনী, জীবন্ত মা দুর্গা দর্শন। যত দিন এগিয়ে আসে বলহরি গড়গড়ির চালচলনে অমৃশপুরীকে দেখা যায়। বিশাল ঘোষালের কানে খবরটা পৌঁছতেই তিনি প্রাণ আর প্রেম চোপড়ার ভিডিও দেখতে শুরু করেন। এরকম জীবন্ত দুর্গা, সিংহ আর অসুর খুঁজতে খুঁজতে পুজো কমিটির কালঘাম ছুটে গিয়েছিল। অবশেষে ঘন্টির মা দুর্গা শাস্তে রাজি হয়েছে। পুজোর 5 দিন মাটন খাওয়ানোর চুক্তিতে শম্ভুকে পাওয়া গেছে সিংহরূপে। তবে অসুর পেতে খুব একটা বেগ পেতে হয়নি। ভীমের মতো দশাশয়ী হল্লা হালুই তো এক কথায় সম্মতি জানিয়েছে। তাকে পেয়ে তো সভাপতি রীতিমতো উত্তেজিত। একেবারে আইএসআই আগমার্কা অসুর যাকে বলে আর কি। মাটির অসুরকেও হার মানাবে তার এই জীবন্ত অসুর। ষষ্ঠী থেকে নবমী সকাল 10টা থেকে দুপুর 2টো, আবার সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই 8 ঘন্টার কর্মসূচিতে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। শুধু দশমীর দিন সকালে 4 ঘন্টা, ব্যাস। দুর্গা আর অসুরের টিপসই পড়েছে সেই চুক্তিপত্রে। কেবল সিংহই কাঁধের কেশর ফুলিয়ে সই করেছে, শম্ভু সিংহ। এই 8 ঘন্টা জীবন্ত দুর্গা প্রতিমা দর্শনের সে কি প্রবল উৎসাহ! মানুষের ঢল কাকে বলে! 4 দিন এলাকার টোটোওয়ালাদের ছিল পোয়া 12। যে যা খুশি ভাড়া হাঁকিয়েছে। তাতে বকবকপুরের মানুষের স্রোতে বাঁধ দেওয়া যায়নি। একেবারে হুড়মুড় করে জলের মতো জনগণ ঢুকেছে। আর চুকচুকপুরের 4 সকাল বিকেল পুজো মণ্ডপে হাত পা ছড়িয়ে হাই তুলতে তুলতে মাছি তাড়িয়েছে। ডাকু ডেকোরেটরের মণ্ডপ সজ্জা আর নামকরা আলগোছ ইলেকট্রিকের আলোকসজ্জাও যেন ঝিমিয়েছিল। বিশাল ঘোষের চোখে ধুলো দিয়ে পাড়া ছেঁটিয়ে গেছে জীবন্ত দুর্গা প্রতিমা দর্শনে। ঘোষালবাবু তো রাগে, শোকে, দুঃখে কোলাপসেবল গেটের তালা ঝুলিয়ে বারান্দায় দোলনায় ঝুলে ঝুলে রাজেন্দ্র কুমারের বিরহের গান শুনে গেছেন। আজ সকালে অবশ্য তিনি তার সেই আগের ইয়াহু মুডে ফিরে এসেছেন। বলহরি গড়গড়িও হাল ছেড়ে দেওয়ার বান্দা না। সকাল থেকে দুপুর পর্যন্ত পুকুরে জাল ফেলে গাছে গাছে তল্লাশি চালিয়েও হল্লা হালুয়ে টিকির সন্ধান না পেয়ে শেষমেশ থানায় এফআইআর। আদা জল খেয়ে তিনি এবার নতুন অসুর অনুসন্ধানে নেমে পড়লেন। কেউ আর একবেলা অসুর সেজে জলে পড়তে রাজি নয়।
তিনটে পুকুরের কোনটায় বিসর্জন দেওয়া হবে এখনো ঠিক হয়নি। ওই যদি 1 হাঁটু জলের ফোকলা পুকুরে ফেলে, তাহলে তো বাড়ি ফিরে 3 থেকে 4 বার চান সারতে হবে। এতই ময়লা জমে আছে পুকুরে। এই কথা ভেবেই সবাই মুখের ওপর না বলে যাচ্ছে। ব্যাস, আবার সেই নাড়া মাথায় হাত। আর কি আশ্চর্য, ঠিক সেই সময়ই বিহারি গোয়ালা খটিয়া খাটমলের সঙ্গে দেখা, একেবারে মুখোমুখি। সব শোনার পর খটিয়া খটমল নিজের আর্জি পেশ করল। बाबूजी, कुछ घंटों के लिए दानव बनना और फिर शाम को पानी में डूब जाना हमें बिल्कुल मंजूर है, लेकिन इसके लिए हमारी बीमार गाय का इलाज के लिए पैसा चाहिए। বলহরি গড়গড়ি বুঝলেন তিনি টুপি পরে ফেলেছেন। মনে মনে ভাবলেন, पैसा जाए पर इज्जत न जाए। তার সমস্ত রাগ গিয়ে পড়ল হল্লা হালুয়ের ওপর। জলে পড়ার ভয়ে কোথায় যে সে গা ঢাকা দিয়ে বসে আছে কে জানে। খটিয়া খটমলকে অ্যাডভান্সের 500 টাকা দিয়ে তিনি বলেন, ওয়াক পে আ জানা। গামছায় মুখ মুছতে মুছতে খটিয়া শুধু বলল, রাম জি কি কসম, হাম ঠিক সময় পর আ যায়েঙ্গে। গোল্লার মায়ের কত স্বাদ ছিল। আজ বিকেলে এক জোড়া ক্ষীরের সন্দেশ খাইয়ে তার স্বামীকে বরণ করবেন। হোক না অসুর, সেও তো মায়ের সাথে পুজো পায়, তাকেও বরণ করতে হয়। কিন্তু সকাল থেকে মানুষটার কোনো হদিশ নেই। বিকেলে একবার মণ্ডপে সে ঢুঁ মেরে আসবে। দুপুরের কিছু পরেই সভাপতি ঘোষণা করলেন, ফোকলা কিংবা চোকলা পুকুর নয়, ওই ধোকলা পুকুরেই মায়ের বিসর্জন হবে। তুলনামূলকভাবে ধোকলা পুকুর অনেক পরিষ্কার, তাই এই সিদ্ধান্ত। আজ সন্ধ্যের পরে এই বাংলায় একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে। দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম মাটির প্রতিমার পাশাপাশি জীবন্ত প্রতিমার বিসর্জন। বরণের সময় এগিয়ে আসছে, অথচ এখনো পর্যন্ত খটিয়া খটমল এসে পৌঁছল না। আবার বলহরি গড়গড়ির একটা হাত তার নেড়া মাথায়। এইবার কি হবে? ক্লাবের সবাই অধীর উৎকণ্ঠায় আছে। বাঘের গলায় বললেন, যা, যেখান থেকে পারিস খটিয়াকে ধরে নিয়ে আয়, আমার সাথে চালাকি। লোকে লোকারণ্য, মণ্ডপে তিল ধারণের জায়গা নেই। আজ সকলের গন্তব্য একটাই, ধোকলা পুকুর। মা দুর্গা আর তার বাহন সিংহ বরণের মিষ্টি খাওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু অসুরের দেখা নেই। তাহলে কি আজ ভাসান বন্ধ? হঠাৎ সবাইকে চমকে দিয়ে এক জোড়া অসুর ক্রমশ মণ্ডপের দিকে এগিয়ে আসে। হল্লা হালুই আর খটিয়া খটমল দুজনে যত এগোয় সভাপতির চোখ দুটো বিস্ফারিত হতে থাকে। গড়গড়ির গড়গড় শব্দ হাওয়ায় উঠতে থাকে। কোনো কথা না বলে হল্লা হালুয়ের বাঁ হাতটা নিজের ভারী মুঠোয় শক্ত করে চেপে ধরেন বলহরি গড়গড়ি। তারপর খটিয়া খটমলের মুখে বিশাল ঘোষালের বদমাইশির কথা শুনে তো রাগে অগ্নিশর্মা। এরই মাঝে হল্লা হালুই হাত ছাড়িয়ে জীবন্ত দুর্গার কাছে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু লোহার বাঁধন ছিঁড়ে যাবে কি করে? কি এত বড় আস্পর্ধা! আমার অসুরকে কিডন্যাপ করে গোয়াল ঘরে লুকিয়ে রাখা। একাদশীর সূর্য উঠুক, তারপর দেখাচ্ছি মজা। বলহরির গলায় এক কুড়ি বাঘের গর্জন। এতক্ষণে খটিয়া খটমল তার অ্যাডভান্সের 500 টাকা বের করতে গেলে সভাপতি নিষেধ করলেন। এসবের মধ্যেই বহুক্ষণ ধরেই জীবন্ত অসুর জীবন্ত সিংহের থাবার সামনে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। হঠাৎ বলহরি গড়গড়ি নিজেই হল্লা হালুয়ের বাঁ হাতখানা ছেড়ে দিয়ে বললে, যা হল্লা,
যা জিলে আপনি জিন্দেগি। মুক্ত হয়ে জীবন্ত অসুর কয়েক সেকেন্ড বলহরি গড়গড়ির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তারপর দুহাতে হাঁটুর কাছে লুঙ্গি তুলে দৌড় মারে জীবন্ত দুর্গা ও সিংহের কাছে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।